শুধু নীলগিরি পর্বতের উপর বিরাজমান করে রয়েছেন স্বয়ং নীলমাধব মহাপ্রভু অর্থাৎ জগন্নাথ দেবের আদিরূপ। তো নমস্কার বন্ধুরা, আমি নবনীতা তোমাদের সঙ্গে নিয়ে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আমরা পুরী গেছি, আজকে পুরীতে আমাদের ডে 3। তোমরা সবাই জানো, আগের দুটো দিনের ভিডিও আমি আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকে হলো 25 ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর বড়দিন, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন। এই শুভক্ষণে, শুভ দিনে সকাল সকাল আমরা সবাই মিলে সুন্দর করে তৈরি হয়ে চলে যাচ্ছি একটা বিশেষ জায়গায়। ভিডিও শুরুতেই আশা করি তোমরা ছবি দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে সুদূর সেই নীলগিরি পর্বতের উপর যিনি লুকিয়েছিলেন, যিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে দেখা দেবেন না বলে আজকে আমরা তাকে দেখতে যাচ্ছি, অর্থাৎ স্বয়ং নীলমাধবকে দেখতে যাচ্ছি, অর্থাৎ জগন্নাথ দেবের আদি রূপকে দেখতে যাচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল কোণার্কের বাইরেই একটি ট্রাভেলস রয়েছে, আশা করি তোমরা নাম জানবে। সেটি হলো নন্দী ঘোষ ট্রাভেলস, নাম করা ট্রাভেলস। আমরা ওখান থেকে একটি গাড়ি বুক করে নিয়েছিলাম, আর্টিকা 6 সিটারের। যেহেতু আমরা 6 জন ছিলাম, সেই জন্য একটু বড় গাড়িই নিয়েছিলাম, কেন অনেকটা দূর রাস্তা, অনেকটা জার্নি, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, আমরা যাতে রিল্যাক্সে যেতে পারি, সেই জন্য হাত পা ছড়িয়ে বাচ্চাগুলো অন্তত বসতে পারে, সেই জন্য আমরা একটু বড় গাড়িই নিয়েছিলাম। তাই আমরা গাড়ি আগের থেকে সকালবেলা চলে এসেছিলো। আমরা আমাদের নাম বুকিং করে নিয়ে, আগে থেকে ওনাদের কাছে নথি থাকে, সেই অনুযায়ী আমাদেরকে আরেকবার সিগনেচার করতে হয়, তোমরা জানো। আমরা আমাদের জার্নি শুরু করলাম প্রভুর নাম নিয়ে। সামনে বসেছে আমার ছেলে প্রিন্স। উনি আগের থেকে বলে দিয়েছিল যে আমি কিন্তু সামনে বসবো, তোমরা পেছনে বসো। আমরা ভাবলাম ঠিক আছে, ও বসুক, তাই সিটিং ক্যাপাসিটি করেছিলাম। প্রিন্স সামনে, আমি, আমার বর আর আমার জামাইবাবু আমরা মিডিলের সিটে, আর দিদি আর আমার সৌরভ বোনপো পেছন দিকে। অবশ্য পরে আমরা সিট ক্যাপাসিটি পরে চেঞ্জ করেছিলাম, কিছুক্ষণ পরে, সেটা পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তা যাই হোক, আমরা প্রত্যেক বছর পুরী আসি, তোমাদেরকে আগেও বলেছি, কিন্তু আমাদের এই নীলমাধব সম্পর্কে অতটা আইডিয়া ছিল না যে নীলমাধব টেম্পেলটা কোথায়, বা আমরা যতবারই পুজো দিতে আসি এই নীলমাধব কথাটা আমাদের কানে আসে, নীলমাধব মন্দির, কিন্তু কোনোদিনও ভাবিনি যে এই নীলমাধব মন্দিরে আমরা যাব, পুজো দেব, বা কে এই নীলমাধব। এই প্রশ্নটা কোনো দিনই আমাদের মনে আসেনি। এই প্রশ্নটা আমাদের মনে তুলেছিল আমার দিদি আর আমার জামাইবাবু, যে বোন একবার নীলমাধব যাই। তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে নীলমাধব কি, কে? পুজো দিতে গিয়ে শুনেছি নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, এটুকানি জানি, কিন্তু বাকিটা জানি না। তো যাই হোক, ওদের কাছ থেকেই আমাদের শোনা, তাই আমরা নীলমাধবের কথা জানতে পেরেছি। নীলমাধবের ঘটনাটা তোমাদেরকে পরে বলছি। রাস্তা তো অনেকটা দূর, তাই পথ অনেকটা, রাস্তাঘাটে সেরম কোনো আমরা দোকানপাট পাবো না। আর সকালবেলা আমরা সবাই স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম, তাই সকলের খিদেও পেয়ে গেছিলো। তাই আমরা পথে ড্রাইভারকে বলেছিলাম যে একটা ভালো দোকান, মানে রেস্টুরেন্ট ওখানে সেরম নেই, মানে ওই ধাবা টাইপ দেখে দাঁড় করাবেন, আমরা সকলে ব্রেকফাস্ট করব, আপনিও করে নেবেন। তা সেই অনুযায়ী ড্রাইভার দাদা আমাদের একটি রেস্টুরেন্টে দাঁড় করায়, সেখানে আমরা সবাই ব্রেকফাস্ট করি। আমার দিদি খেলো ধোসা, আমরা খেলাম লুচি, সবজি, এই নানান। ব্রেকফাস্ট কোয়ালিটি বলবো না যে খুব ভালো, কারণ চলতি পথে তখন যা পাওয়া যায় সেটাই অনেক, কোয়ালিটি নিয়ে খুব একটা বলবো না। যাই হোক, তবু খিদের সময় যা পাওয়া যায় সেটাই অনেক বড় কথা। তারপরে আমরা ব্রেকফাস্ট করে আবারও আমাদের গাড়ি রওনা দেয় কান্টিল্লোর উদ্দেশ্যে, অর্থাৎ নীলগিরি পর্বতের ওইখানে। কান্টিল্লোতেই হলো এই নীলমাধবের মন্দির, তোমরা অনেকেই জানো।
আর এই নীলমাধব সে কে তোমরা সকলেই জানো, সেটি হলো স্বয়ং প্রভু জগন্নাথ দেবের আদি রূপ। পথে নীলমাধব যেতে গিয়ে এত সুন্দর ভিউ, তোমাদেরকে কি বলবো। দুপাশ দিয়ে সবুজ মাঠ, এত সুন্দর, দিক দিগন্ত পর্যন্ত বিস্তৃত, সবুজে সবুজ ভরা। আবার কখনো বা ধান ক্ষেত পেকে গেছে ধানে, মনে হচ্ছে কে যেন সোনালি আভা ছড়িয়ে দিয়েছে এই ধানের ক্ষেতে। মনে হচ্ছে সূর্য যখন অস্ত যাবে তখন যেন মনে হবে যে সত্যিই এই ধান ক্ষেতটি পরিপূর্ণ হয়েছে স্বর্ণরূপে। সে কী আর সৌন্দর্য তোমাদের বলবো। আমাদের তো সত্যি বলতে পুরো মানে মুগ্ধ হয়ে গেছি রাস্তা দেখে, ভিউ দেখে। আর ঠিক তেমনই সবাই টায়ার্ডও হয়ে গেছিল। পথের শুরুতেই জার্নিতে আমার দিদির ছেলে একদম টানা ঘুম দিতে শুরু করে দেয়। কারণ আমার দিদির আবার গাড়িতে উঠলে ঘুম পেয়ে যায়। এদিকে আমাদের প্রিন্স বাবাজিও মাঝে মাঝে চোখটা একটু মেলছে, কিন্তু ঘুমায়নি, জেগেছিল। অবশেষে লাস্টে গিয়ে কিন্তু সে ঘুমিয়েই পড়ে। যাই হোক, কিন্তু এই সম্পূর্ণ যাত্রাপথে আমি আর প্রিন্সের বাবা পুরো জেগেছিলাম, কারণ আমাদের এইটা দেখার খুব ইচ্ছা ছিল, রাস্তা, ভিউ এইগুলো। কারণ আমার দিদি জামাইবাবু এই নিয়ে সেকেন্ড টাইম আসছে, ওরা এর আগে এসেছে, আমরা আসিনি। ওরাই আমাদেরকে বলে যে বোন চল নীলমাধব মন্দির যাব ঘুরতে। কারণ আমরা যতবারই জগন্নাথ মন্দির গেছি, নীলমাধব আমরা কোনোবারেই যাইনি। আর কথিত আছে নাকি নীলমাধবের দর্শন না করলে জগন্নাথ তীর্থযাত্রা নাকি সম্পূর্ণ হয় না। তাহলে তো একবার নীলগিরি পর্বতের উপরে যে বসে রয়েছেন তাকে তো একবার দেখতে যেতেই হবে, তাই কি না? তাই আমরা এবারে চলে গেছিলাম নীলমাধবকে দর্শন করতে। দিদি বলেছিল যে ওরা 2-3 বছর আগে হয়তো এসেছে, তখন সম্পূর্ণ নির্জন, মানে এইখানটা লোকজন খুব কম যাতায়াত করতো। কিন্তু এখন দেখছি মোটামুটি গাড়ি ঘোড়া চলছে। গাড়ি ঘোড়া মানে কি, ওই প্রাইভেট গাড়ি, অনেকেই যায়। আর রাস্তার দুই ধারে এই যে উঁচু উঁচু পাহাড়, কি সুন্দর মনোরম দৃশ্য, তা তোমাদেরকে আর কি বলবো, মন ছুঁয়ে গেছে দেখতে গিয়ে। কখনো কাঁচা পথ, কখনো পাকা পথ, সমস্ত ধুলার ঝড় ওড়াতে ওড়াতে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছিল আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ কান্টিল্লোর উদ্দেশ্যে যাব বলে। রাস্তা প্রচুর দূর, বিরতি মাঝে নিয়েছিলাম একবার খাওয়ার জন্য, কিন্তু পথের মাঝে আবারও বিরতি নিতে হয় অন্যান্য কারণে। সেটা হলো সকলের জন্য, বিশেষত আমার ছেলের জন্য। ওকে আর কি বলি, বড়রাই যাচ্ছে দাঁড়িয়ে, তো ছোটরা তো দাঁড়াবেই, যে পেরে যে ঝোপে গিয়ে দাঁড়িয়ে গেছে। আর আমিও সেই সুযোগে একটুখানি ভিডিও করে নিলাম। এই ভিডিওটা পরে দেখলে অবশ্য ওরা অবাক হয়ে যাবে, অবশ্য কেউ জানতো না যে ভিডিওটা আমি করেছি। তারপরে আবারও আমরা আমাদের গাড়িতে বসে পড়ি। তৎপরে আমাদের সিট চেঞ্জ হয়ে যায়, প্রিন্সের বাবা চলে যায় আগে, দিদি চলে আসে মাঝখানে, আর আমার ছেলে আর ওর দাদা দুজনে চলে যায় পেছনে, একসাথে গল্প গুজব করতে করতে যাবে বলে। অবশেষে রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে, মনোরম দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যে, অর্থাৎ নীলমাধব মন্দিরে। মন্দিরের উপরে তো আর গাড়ি যাবে না, নিচে একটি সুন্দর পার্কিং এরিয়া আছে, সেইখানে গাড়ি দাঁড়াবে। আমরা ওখান থেকে যাব উপরে আমাদের মন্দিরের দিকে। গাড়ি এসে গেছিলো সেই পার্কিংয়ের এরিয়াতে, আমরা সবাই নেমে গেলাম। নেমে আমরা সবাই এবার একটু চা খেয়ে নিলাম, কারণ আমরা অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম, মানে গাড়িতে বসেছিলাম, আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। আর রিফ্রেশমেন্টটা মানে পূরণ করতো সেটা হলো চা। আর দিদি বলছিল ওরা যখন এসেছিল এখানে পুরো কেউ ছিল না, কোনো জনবহুল ছিল না,
পুরো ফাঁকা। কিন্তু এইবারে যখন দিদি এলো আমাদের সঙ্গে, ও বলছে বোন এতটা যে ভিড় হবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। কারণ তখন নাকি ওরা কোনো দোকানপাটই পায়নি যে একটা বিস্কিট কিনে খাবে বা একটা জলের বটল কিনবে, কিচ্ছু ছিল না। আর এখন সেখানে কত দোকানপাট, কত খাবারের দোকান, কত খেলনার দোকান, লোকজন ভর্তি সব। তাছাড়া কত স্কুল থেকে বাচ্চারা এই মন্দিরে ঘুরতে আসছে, সে আমরা দেখে পুরো অবাক। সে যেন মনে হচ্ছিল আমাদের দক্ষিণেশ্বর যেমন ছোটোখাটো দোকান দিয়ে সুন্দর, দক্ষিণেশ্বর করো নানান নানান মন্দিরে এরম বাইরে অনেক দোকানপাট থাকে দিয়ে সাজানো, বাচ্চারা খেলনা কেনে, আমরা অনেক কিছু কিনি, পুরো ওরকমই। তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছিলাম, দেখো তোমরা বুঝতেই পারবে। আর ওইদিকে আমার ছেলে চলে গেছিল শশা খেতে, ও আবার শশা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, তারপরে তোমাদেরকে চারিপাশটা দেখালাম। তো চলো এবার আমাদের যাত্রা শুরু হলো হাঁটা। হেঁটে হেঁটে আমাদের এবার উঠতে হবে প্রভুর কাছে। ওইখানে তো গাড়ি যাবে না, এইখান থেকে যাত্রাপথ আমাদের পায়ে হেঁটে। সত্যি ভাবতে অবাক লাগছিল, এই যখন আমরা হাঁটছি, আমরা আসার আগে আমরা খুব ব্লগ দেখি, আমরা এই নীলমাধব মন্দিরের গল্পটা আমরা দেখে এসেছি অনেকবার। সত্যি বলতে কি আমার চোখের সামনে সেই ব্লগে যারা সমস্ত ব্লগাররা গল্পগুলো বলে যে পুরাণের, সেগুলি সব চোখের সামনে ভাসছিল। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একদম মন্দিরের সামনে। তোমাদেরকে একটু দেখাই, এই যে সোজা যে থামটা দেখতে পাচ্ছ, এই থামটা কিন্তু পুরীর মন্দিরের সামনেও রয়েছে। এটাকে কি সবাই যে জড়িয়ে প্রণাম করে, আমি নামটা ঠিক ভুলে গেছি। এইখানটা দিয়েই আমরা জুতো রেখে সোজা উঠে যাব আমাদের মন্দিরের উদ্দেশ্যে, নীলমাধব মন্দির। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। বহু দিনের আশা যে আমরা নীলমাধব যাব, অবশেষে আমাদের সেই আশা পূর্ণ হলো। প্রভু না ডাকলে প্রভুর কাছে আসা যায় না, তাই হলো আমাদের। আজকে আমাদের প্রভু ডেকেছে, তাই আমরা অবশেষে আসতে পারলাম। এসেই আমরা এই সুদীর্ঘ উচ্চ গম্বুজকে আমরা মাথা নত করে প্রণাম করলাম, যেমন আমরা পুরীর সিংহদুয়ারে ঢুকতে গিয়ে আমরা দেখতে পাই প্রণাম করি, সেই রকমই। এই মন্দিরটি সম্পূর্ণ খাড়া। তোমাদেরকে কি বলবো, এই যে দেখছো সুবিশাল মন্দিরটা, সিঁড়িগুলো দিয়ে উঠতে প্রচণ্ড কষ্ট হয়েছে এবং সিঁড়িগুলি সব পেছন দিকে ঢাল। আমরা যত সামনের দিকে উঠছি তত আমরা পেছন দিকে এগিয়ে আসছি, যার জন্য দুদিকে দেখো রেলিং করে দিয়েছে স্টিলের, যাতে আমাদের বা সাধারণ মানুষের উঠতে কোনো কষ্ট না হয়। আর উঠতে প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড। এত খাড়া সিঁড়ি, এত ঢালু সিঁড়ি আমি কোনো দিনও উঠিনি। একটু অন্যমনস্ক হলে হয়তো স্লিপ খেয়ে যেতে পারো। তা যাই হোক, প্রভুর মন্দিরের একদম সামনে, সিংহদুয়ারের সামনে, এই মন্দিরেরও জগন্নাথ মন্দিরের মতো 4টে দুয়ার রয়েছে। যেমন জগন্নাথ মন্দিরে 4টে দুয়ার, এখানেও তাই। এটা হলো মেন দুয়ার, এটা হলো সিংহদুয়ার। আর আমরা এই সিংহদুয়ার থেকে উঠছি। উঠতে উঠতে আমরা সবাই হাঁপিয়ে গেছি এই কটা সিঁড়ি উঠতে গিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ প্রিন্সের বাবা, আমরা সব হাঁপিয়ে গেছি। সৌরভ, আমার জামাইবাবু, দিদি, কারণ মন্দিরটি প্রচণ্ড উঁচুতে, পাহাড় কেটে কেটে তৈরি করা এই মন্দিরটি, এবং সম্পূর্ণ জগন্নাথ মন্দিরের মতোই। আমরা যখন প্রবেশ করছিলাম মনে হচ্ছিল আমরা যেন পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকছি, সেই একই রকম মন্দির। ঢুকতেই প্রভু দাঁড়িয়ে রয়েছেন, একদম দেখা যাবে আমাদের সকলকে যে প্রভু জগন্নাথের একটি সুন্দর মূর্তি দাঁড়ানো। তারপরে আমরা আবারও উপর দিকে উঠে গেলাম মূল মন্দিরের দিকে। মন্দিরের সিঁড়ি যত উঁচুতে উঠছি তত যেন আরও খাড়া বেষ্টিত হয়ে যাচ্ছিল। বয়স্ক মানুষরাও হামাগুড়ি দিয়ে উঠছিল রীতিমতো। বয়স্ক মানুষরা আর কি বলবো, আমি নিজে হয়তো হামাগুড়ি দিয়ে উঠছিলাম, উঠতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। অবশেষে দাঁড়িয়ে গেলাম, এত হাঁপিয়ে গেছি যার দম নেই। তবুও ঠাকুরের কাছে তো যেতে হবেই, তাই ঠাকুরের দর্শন পেতে গেলে তো একটু কষ্ট করতে হবেই। কষ্ট তো স্বয়ং ইন্দ্রদ্যুম্ন সেনাপতিও করেছিলেন শবররাজের কাছে এসে খোঁজ খবর নেওয়ার জন্য। অবশেষে তিনি শবররাজের কাছেই রয়ে যান এবং তার কন্যাকে তিনি বিয়ে করেন
শুধুমাত্র জানার জন্য যে নীলমাধবকে তিনি কোথায় লুকিয়ে রেখেছেন। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো ঘটনা। তোমরা সবাই জানো, তাও আমি একবার ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বেশ এই ঘটনাটা বলতে খুব ভালো লাগে। তো চলো আগে তোমাদেরকে মন্দিরের চারিদিকটা সুন্দরভাবে দেখিয়ে নেওয়া যাক। আমার দিদিরা যখন এসেছিল তখন এই মন্দিরটি ছিল পুরো ফাঁকা, কোনো লোকজন নেই। হয়তো হাতে গুনে 5-10 জন লোক আসতো, এত উঁচুতে এত দূরে বলে। এইবারে আমরা এসে দেখি সম্পূর্ণ আমাদের ভুল ধারণা, সবাই নীলমাধবের দর্শন করতে চায়। তাই এই একটা দুয়ার দেখতে পাচ্ছ, চারিদিক থেকে 4টে দুয়ার আছে। তো চলো মন্দিরটা তোমরা একবার দেখে নাও। এগুলো হলো সাইডের নাট মন্দির। আর এই যে যিনি দাঁড়িয়ে রয়েছেন ইনি হলেন নীলমাধব মন্দিরের প্রধান পুরোহিত শ্রী মন্টু পান্ডা মহারাজজি। তাই ওনাকে আমরা সকলে প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে আমাদের উনি বললেন, বসো, আমরা একটু ফাঁকা হোক, তারপরে তোমাদেরকে ভেতরে নিয়ে যাব, কারণ আমরা একটু ফাঁকায় ফাঁকায় পুজো দিতে চেয়েছিলাম। আর ওই যে দেখছো যেখানটা দিয়ে মানুষ লাইন দিয়ে ঢুকছে, ওটাই হলো নীলমাধবের মেন মন্দির। আর এইটা হলো জগন্নাথ দেব, বলরাম দেব ও দেবী সুভদ্রার এখানে মূর্তি আছে। এটা তোমরা পরে দেখাবো তোমাদেরকে ভেতরে প্রবেশ করে। এখন আপাতত তোমাদেরকে বাইরে থেকে দর্শন করাই। পুরাণ কাহিনী মতে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান যে তার কাছে জগন্নাথ দেব আসতে চান, কিন্তু আসবেন কি করে? জগন্নাথ দেব তো রয়েছেন শবররাজের কাছে, শবররাজ তাকে লুকিয়ে রেখে পুজো করছেন। তাই তিনি তার সেনাপতিকে আদেশ দেন যে তুমি যাও, গুপ্তচর হিসেবে গিয়ে তুমি খুঁজে আনো আমার প্রভুকে, অর্থাৎ জগন্নাথ মহাপ্রভুকে। কিন্তু সেনাপতি খুঁজতে ব্যর্থ হন। তিনি প্রচুর জায়গায় খোঁজেন, বহু বছর কেটে যান, পান না। অবশেষে তিনি শবররাজের কন্যাকে বিবাহ করেন তিনি জানার জন্য। শবররাজের কন্যা তার পিতার কাছে অনুগ্রহ করেন একটা সময় যে বাবা, তুমি দেখাও তুমি কোথায় প্রভুকে তুমি পূজা করো, নীলমাধবকে। তখন তার বাবা তাকে শর্ত দেন যে হ্যাঁ, আমি তাকে নিয়ে যাব, কিন্তু তার চোখ বন্ধ করে নিয়ে যাব। কিন্তু সেনাপতিও কম চালাক ছিলেন না। অর্থাৎ শবররাজের জামাই কি করেছিলেন, তার চোখ বন্ধ হয়েছে তো কি হয়েছে, সে হাতে সর্ষে নিয়ে নিয়েছিল। এবং শবররাজ যখন তাকে জঙ্গলের পথ দিয়ে নিয়ে আসছিল, তখন তিনি গোটা রাস্তা ওই সর্ষে ছড়াতে ছড়াতে আসে এবং এসে তিনি দেখেন যে স্বয়ং নীলমাধব এই মন্দিরে বিরাজমান হয়ে রয়েছেন এবং তাকে পুজো করছেন শবররাজ। এই ঘটনাটা সত্যি যখন আমি শুনেছিলাম, আমার চোখের সামনে যেন এই ঘটনাটা আমি অনুভব করছিলাম, আমার গা কাঁটা দিয়ে উঠছিল এই ঘটনাটা দেখে। তারপরে যখন সে চলে যায়, রাজা ইন্দ্রদুম্নকে সমস্ত ঘটনা জানায়। সে যখন আবার আসে, সে দেখে কি ঠাকুরের লীলা, নীলমাধব নাকি অন্তর্ধান হয়েছেন, তাকে দেখা যাচ্ছেন না। সত্যি ভগবানই তাকে খোঁজ করতে বললেন, আবার ভগবানই নাকি লুকিয়ে গেলেন। কি আর বলবো, সেও এক লীলা। তারপরে তিনি ইন্দ্রদুম্নকে আবার স্বপ্ন দেন যে সাগরে কাঠ ভেসে আসছে, সেই কাঠ দিয়ে তার নবনির্মিত রূপ যেন তিনি নির্মাণ করেন। তারপর তো আমরা সেই সব ঘটনা তোমরা সবাই জানো যে ইন্দ্রদুম্ন সেই কাঠ কিন্তু আনতে পারল না, তার সমস্ত পালোয়ান হাতি কেউ সেই কাঠ সমুদ্র থেকে তটে আনতে পারল না। অবশেষে তাকে আবার স্বপ্ন দিল যে শবররাজের জাতি অর্থাৎ শবরদেরকে নিয়ে এই কাঠটাকে বইতে হবে, তবে এই কাঠ আসবে। ইন্দ্রদুম্ন তাই করলেন। অর্থাৎ প্রভু জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে মিলিয়ে দিয়ে তার
জগন্নাথ রূপ প্রতিষ্ঠিত হয়। তারপর তো ঘটনা আমরা সকলেই জানি কিভাবে প্রভুর মূর্তি নির্মিত হয়। যাই হোক, এই ঘটনাটা আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরাও এই নীলমাধব মন্দিরে এসে সমস্ত মন্দির ঘুরে দেখেছি, ভগবানকে দর্শন করেছি, মাথা ঠেকিয়েছি এবং আমরা নীলমাধবের ভোগ প্রসাদ গ্রহণ করেছি। কারণ আমরা দুপুরবেলা এসেছিলাম, ভেবেইছিলাম যে আমরা প্রভুর ভোগ গ্রহণ করব এইটা। আর এই একদম উঁচু থেকে পুরো মন্দির থেকে নিচের যে সুন্দর মনোরম দৃশ্য কান্টিল্লোর, তা সত্যি মনোমুগ্ধ। তা তোমাদেরকে আর কি বলবো। আর আজকে যেন প্রচণ্ড ভিড়, এত ভিড় হয় না, সবাই আসছে প্রভুর আলয়ে প্রভুকে দর্শন করতে। এটি হলো বাঘ্র দুয়ার, মানে বাঘের দুয়ার। যেমন তোমাদেরকে বললাম যে 4টে দুয়ারের মধ্যে এটি একটি দুয়ার। আমরা চলে এলাম নিচের দিকে, একটু মানে যেখানে সবাই সাধু সন্ন্যাসীরা ধ্যান করেন সেইখানটা দেখব। কারণ আমরা তো এসেছি যখন, আমরা একটু চারিপাশটা সুন্দর করে একটু ঘুরে দেখব। আমার সঙ্গে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, তোমাদেরও ভালো লাগবে। আর এই যে রাস্তাটা নেমেছে সোজা, এই রাস্তাটাতে দিয়ে গেলে সাধু সন্ন্যাসীরা এখানেই সমস্ত ধ্যান করেন। আমরা গিয়ে এইখানটা অনেকক্ষণ বসেছিলাম। সত্যি বলতে গাছপালার ছাওয়াতে এত সুন্দর লাগছিল। আমরা যে শীতকালে গেছিলাম প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু এইখানটা এসে একটি শান্ত অনুভব করি আমরা। একটি শান্ত স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছিল, খুব সুন্দর। আমরা এই সিঁড়িতে বসে অনেকক্ষণ ধরে গল্প গুজব করি এবং এই যে দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা তারা দুপুরে ভোগ গ্রহণ করছে। আমাদের প্রিন্সের বাবা তো হাঁপিয়েই গেছেন, তিনিও বসে পড়েছেন, প্রিন্স হাঁপিয়ে গেছে। সবাই আমরা বসে এখানে গল্প করলাম, আনন্দ করলাম। তারপরে আমরা আবার যাব উপরের দিকে। এরপরে আমরা চলে গেছিলাম মন্দিরে ঠাকুরকে দর্শন করতে। আমি ক্যামেরাটা নিয়ে গেছিলাম বন্ধুরা, সত্যি কথা বলতে কি তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলে, কিন্তু আমি ব্যর্থ হলাম, তোমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারলাম না। ওই দেখতেই পেলে যেই আমি ভিডিওটা অন করেছি সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়। তারপরে আমরা সকলে ভোগের প্রসাদ গ্রহণ করে নিলাম। আজকে আমাদের দুপুরের অন্নই ছিল নীলমাধবের ভোগ। আমরা পরম তৃপ্তি করে সেই ভোগ গ্রহণ করি। কথিতই আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই তোমাদের সঙ্গে স্বয়ং নীলমাধবের ভোগ দর্শন করালাম। ভোগ দর্শন করে আমরা চলেছিলাম আমাদের পুজো দেওয়ার জন্য। তাই আমরা চললাম সবাই পরিষ্কার হয়ে আবার মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটা তখন দেখলাম সেই একই ভিড়, ফাঁকা হয়নি, বরঞ্চ ভিড় বেড়ে গেছে। যাই হোক, সবাই তো আসছে দূর দূরান্ত থেকে দেখার জন্য। তারপর আমরা চলে গেছিলাম আস্তে আস্তে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। নীলমাধব মন্দিরে ভেতরেই রয়েছেন স্বয়ং জগন্নাথ দেব, বলরাম ও মা সুভদ্রা। এবং এই হলো সেই নীলমাধব মন্দিরের ধ্বজা, যেটি পুরোহিত মহাশয় আমার জামাইবাবুর গলায় বেঁধে দিলেন এবং আস্তে আস্তে বেঁধে দেবেন আমার প্রিন্সের বাবার গলাতেও।
আমরা সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করে নিয়ে সবাই প্রণাম করলাম। প্রভুকে এত কাছ থেকে দেখবো কি আর বলবো, ভাবিনি। তারপরে ধ্বজা প্রিন্সের বাবার গলাতেও বেঁধে দেন এবং আমার জামাইবাবু ও প্রিন্সের বাবা দুজনে মিলে একসঙ্গে প্রভুর গর্ভগৃহে প্রবেশ করেন এবং প্রভুকে ছুঁয়ে প্রণাম করেন। সত্যি এ যেন এক পরম তৃপ্তি। দূর থেকে যাকে দেখি আমরা, দূর থেকে যাকে প্রণাম করি, আজকে তাকে যখন স্বয়ং ছুঁয়ে প্রণাম করছি, নিজেদেরকে বড় ভাগ্যবান মনে হচ্ছে। সত্যি খুব ভালো লেগেছিল এই দিনটা। তারপর একে একে আমার ছেলে সৌরভ ওরাও গিয়ে প্রণাম করে প্রভুকে। প্রণাম করে প্রভুর কাছ থেকে আশীর্বাদ নেয়। তারপরে আমরাও যাই, আমি আমার দিদি আমরাও গিয়ে ভগবানকে প্রণাম করি, তাদের আশীর্বাদ নিই। সত্যি যেটা বললাম, মন মুগ্ধকর একটি সময় কেটেছিল আমাদের নীলমাধব মন্দিরে। এটা যেন আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রভুকে ছুঁয়ে দেখা সত্যি এ যেন আমাদের ভাগ্য। কোনোদিনও ভাবিনি যে প্রভুকে চরণে এভাবে মাথা ঠুকতে পারবো। যাই হোক, স্বপ্ন হলেও সত্যি। স্বপ্ন এটা না বন্ধু, এটা হলো সত্যি, তাই তোমাদের কাছে তুলে ধরলাম। তারপর আমরা প্রবেশ করলাম নীলমাধব মন্দিরের নাট মন্দিরে। উফ, কি বলবো বন্ধুরা, এ যেন মনে হচ্ছিল আমি কোনো রাজস্থানের কোনো রাজমহলে প্রবেশ করেছি। ভেতরের কারুকার্য, ভেতরের রং কিছু বলার নয়। এবং মন্দিরের নাট মন্দির থেকে নীলমাধব মহাপ্রভুকে স্বয়ং দেখা যায়। একটু ভিড়টা যদি না থাকতো, তোমাদেরকে আমি এখান থেকেই প্রভুর দর্শন করাতে পারতাম। মন্দিরের রং, মন্দিরের কারুকার্য, শিল্প স্থাপত্য নিয়ে কোনো কথা বলবো না, এক কথায় অপরিসীম এবং অসাধারণ। আমি তো পুরো মুগ্ধ, তাই আমি কত সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করেছি তোমাদেরকে দেখাবো বলে। এবং মন্দিরের প্রাচীরে যে সমস্ত প্রত্যেকটি স্তম্ভে আমাদের ভগবান বিষ্ণুর নানান রূপের চিত্র আঁকা, এছাড়া নানান দেবদেবীর নানান চিত্র আঁকা। উপরে যে চূড়াটা, উফ কি সুন্দর, রং কারুকার্য মিশে যেন একাকার। কেউ বলবে কত হাজার হাজার বছর পুরনো মন্দির। নীলমাধব মন্দিরে আমরা আজকে এসেছিলাম, এসে পুজো দিয়েছি, ঠাকুরকে ভোগ দর্শন করেছি, ভোগ গ্রহণ করেছি। সত্যি মনটা একদম বড় তৃপ্ত। তার চরণের গঙ্গার জল মাথায় নিয়েছি। এই দিনের ভিউটা জাস্ট দেখো তোমরা সবাই। এই যে মন্দির, সোজা এই থামটার পেছনে মন্দির, পুজো হচ্ছে। উপরটা অসাধারণ। আমরা পুজো দিয়ে সবাই বসে রয়েছি। এখানে চারিদিকে শ্রীকৃষ্ণের যে যত অবতার রূপ আছে তার ছবি তোলা, হাতে করে আঁকা, খুব সুন্দর ছবি। চারিদিকে দৃশ্য অসাধারণ, পুরো ভিউটা। ঠাকুরকে পুজো দিয়ে সত্যি একটা মনে একটা আলাদা তৃপ্ত হবে। জগন্নাথ পুরী মন্দিরে আমরা প্রত্যেক বছর আসি, কিন্তু নীলমাধবে আমাদের আসা হয় না। এবছর আমাদের আসা হয়েছে, তার এই যে ধ্বজা চরণে আমরা পেয়েছি, আমাদের কপালে ঠেকিয়ে নিয়েছি। সত্যিই খুব ভালো লাগছে। আর এটা হলো একদম উপর থেকে নীলমাধব মন্দির থেকে নিচের যে ভিউটা, অর্থাৎ কান্টিল্য শহরের যে ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। কুয়াশার জন্য হয়তো পুরোটা ক্লিয়ার দেখাতে পারছি না, কিন্তু যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি।
তোমরা যদি এখানে পুজো দিতে আসতে চাও, তোমরা যে কোনো সময় আসতে পারো বন্ধুরা। এখানে এসে তোমরা নিজেদের মতো প্রসাদ কিনে নিয়ে তোমরা পুজো দিতে পারো লাইন দিয়ে। কোনো মানে ঠাকুরমশাইদের কোনো চাহিদা নয় যে তোমাকে এই দিতে হবে সেই দিতে হবে। আমাদেরও তাই ব্যাপার, নিজেদের সাধ্যমতো ভগবানকে পুজো দিয়েছি, নিজেদের সাধ্যমতো ভগবানকে দক্ষিণা দিয়েছি ঠাকুরমশাইকে দিয়ে আমরা আমাদের নীলমাধব দর্শনের করে নিয়ে আমরা এবার আমাদের বাড়ির দিকে যাত্রা করছি। এবং নামাটাও খুব ভয়ানক, তাই আস্তে আস্তে নামছি। যাই হোক, এক রাশ আশা প্রার্থনা জানিয়ে ভগবান নীলমাধবের আলয় থেকে আমরা ফিরে আসছি। প্রভুকে দর্শন করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। কারণ আমরা যে কোনোদিনও আসবো এখানে আমরা ভাবিনি। এই আশাটা হয়েছে একমাত্র আমার দিদি আর জামাইবাবুর জন্য। ওরা যদি আমাদেরকে নীলমাধবের দর্শনে করার কথা না বলতো আমরা আসতে পারতাম না। তাই প্রভুকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে আসছিলাম নীলমাধব মন্দির থেকে। মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল, এত সুন্দর একটা সময় কাটলো, আবার কবে আসবো কে জানে। তাই একটু মনটা বড় খারাপ হয়ে গেছিল, কিন্তু একরাশ আনন্দ নিয়ে যাচ্ছি যে প্রভুকে দর্শন করতে পেরেছি, প্রভুকে পুজো দিতে পেরেছি, প্রভুর চরণের গঙ্গার জল মাথায় নিতে পেরেছি। এই আনন্দের থেকে বড় কিছু হয় না। তারপরে আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছি আমাদের যেখানে গাড়ি ছিল সেইখানে। এসে দেখছি মোটামুটি ফাঁকা হয়ে গেছে, সব বাচ্চাগুলো স্কুলের খেতে বসেছে। কিন্তু এমন একটা ঘটনা চোখে পড়লো, দেখো গরুরা গিয়ে বাচ্চাগুলোর খাবার খাচ্ছে মুখ দিয়ে। এত খারাপ লাগছিল, তাদের দুপুরে খাবারগুলো গরুটা খেয়ে নিচ্ছিল। জানি যে গরুটা খিদে পেয়েছে, কিন্তু মানুষের মুখের আহার চলে গেল, ওদের হয়তো কমও পড়তে পারে, সেটা দেখে খারাপ ভাবছিল। কি আর বলবো, যাই হোক, কিছু করার নেই। আবার বাচ্চারা নতুন করে খাবে তারাও, আর আমরাও গাড়িতে বসে পড়লাম। বসে পড়ে আমরা আমাদের বাড়ির দিকে অর্থাৎ হোটেলের দিকে রওনা শুরু করলাম। রওনা দিতে গিয়ে খুব ভালো ভালো দৃশ্য আবারও দেখতে পেয়েছি। আমার ছেলে তো একটি শেয়াল দেখতে পায় পথে, এবং ফেরার পথে আমাদের ইচ্ছা ছিল যে আমরা সাক্ষী গোপালকে দর্শন করে ফিরব। তাই আমাদের গাড়ি এবার আমাদের গন্তব্য হলো সাক্ষী গোপাল মন্দির। সবাই ঘুমিয়ে পড়েছে। যিনি ঘুমান না তিনি হলেন প্রিন্সের বাবা, কিন্তু তিনিও এবার ঘুমিয়ে পড়েছেন। আর এই ভিডিওটা করার জন্য আমি তো অন্তত সুযোগ ছাড়বো না। আমার দিদি ঘুমাচ্ছে, আমার জামাইবাবু, আমার প্রিন্সের বাবা, আমার প্রিন্স, আমার দিদির ছেলে সব ঘুমাচ্ছে, একমাত্র শুধু আমি জেগে আছি। তাই এই সুযোগটা আমি কোনোভাবেই ছাড়তে চাইনি। আমি তো এটা ভিডিওটা ক্যামেরাবন্দি করবই। আমাদের ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল সাক্ষী গোপালে ঢুকতে। রাত্রিবেলার রাস্তাগুলো পুরো ঘন অন্ধকার, দুদিকে জঙ্গল, আর আমাদের গাড়ি চলছে। একটা সুন্দর ভাইবস লাগছিল, সত্যি কথা বলতে কি আনন্দও হচ্ছিল। তারপরে রেলগেটের সামনে দাঁড়িয়ে পড়ি আমরা। রেলগাড়ি যাবে বলে রেলগাড়ি ঝিকঝিক করতে 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 এগিয়ে চলেছে, আর আমরা অপেক্ষায় রইলাম যে কখন রেলগেট খুলবে। তারপরে সবার ঘুম ভেঙে গেছে, সবার ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মোটা হয়ে গেছে, সবাই একটা করে ঘুম দিয়েছে, শুধু আমি বাদ দিয়ে। আহা, আমি বলতে পারবো যে আমি ঘুমাইনি, বাকিরা সবাই ঘুমিয়েছে। যাই হোক, এটা তো একটা জাস্ট মজা করলাম। তারপরে রেলগেট খুলে দিল, আমরা এগিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য হলো সাক্ষী গোপাল মন্দির। আর দেখতে দেখতেই আমরা চলে এসেছিলাম সাক্ষী গোপাল মন্দিরে। সাক্ষী গোপাল মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি, বাইরে থেকেই প্রভুর দর্শন করতে পেরেছি। প্রভুকে দর্শন করেছি আমরা, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিল সেই জন্য। উড়িষ্যার সমস্ত মন্দিরই প্রায় জগন্নাথ মন্দিরের মতনই তৈরি, পুরো যেন মনে হয় পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তাই আমরা বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করলাম। ঠাকুরের মুখ খুব সুন্দর দেখা গেছিল, কারণ মন্দিরটি ফাঁকা ছিল, সেই জন্য সোজাই ভগবানকে দেখা গেছে। আর এই সাক্ষী গোপাল মন্দিরের বাইরে
কত গরু গরু ঘুরে বেড়াচ্ছে। তোমরা যদি এখানে পুজো দিতে চাও, তোমরা বাইরে প্রসাদ পাওয়া যাচ্ছে, কিনে নিয়ে তোমরা পুজো দিতে পারো। আমরা এখানে পুজো দিইনি, আমরা জাস্ট দর্শন করেছি। দর্শন করে এই গম্বুজটাকে প্রণাম করেছি, চলে এসেছি। এই গম্বুজটি কিন্তু দেখেছো তোমরা, নীলমাধব মন্দিরেও ছিল, প্রভু জগন্নাথ দেবের মন্দিরের বাইরেও রয়েছে, আবার সাক্ষী গোপাল মন্দিরের বাইরেও রয়েছে। এবং এই সাক্ষী গোপাল মন্দিরের বাইরেও রয়েছে সিংহদুয়ার, তোমাদেরকে দেখালাম। তারপর আমার ছেলে খুব সাহস করে ও সৌরভ দাদার সঙ্গে একটা গরুকে ধরতে পেরেছে। প্রথমে ভয় পাচ্ছিল, যেহেতু সৌরভ দাদা ওর সঙ্গে রয়েছে, ও জানে আমার সৌরভ দাদা আছে যখন, ও আমাকে ঠিক বাঁচিয়ে দেবে, তাই ও সৌরভের সঙ্গে গরুটাকে আদর করছিল। তারপরে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই এবং হোটেলে ফিরে আসি, অনেক দেরি হয়। হোটেলে এসেই আমার ছেলে তার খেলনা নিয়ে খেলতে শুরু। আমরা তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ আমাদের প্রায় 9 ঘন্টার জার্নি ছিল, সেই কারণে। তারপর রাতের খাবার কিনতে জামাইবাবু আর যায় না, আমরাই বেরোই। বেরিয়ে আমি, দিদি আর প্রিন্সের বাবা গিয়ে কিনে আনি, মিষ্টি কিনি, ছানা কেক, রসগোল্লা, আরও অনেক কিছু। আর নবান্ন রেস্টুরেন্ট থেকে তড়কা, রুটি, আর বাচ্চাদের জন্য মিক্সড ফ্রায়েড রাইস, চিকেন। সব ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লং করছি না। নীলমাধবের জার্নি আমি কেমন করে কাটলো, কিভাবে কাটলো, তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, টাটা, বাই বাই। আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করছি। পুরীর বিখ্যাত ছানা পোড়া দেখিয়ে তোমাদের দেখালাম। তোমরা আসলে অবশ্যই খেও ছানা পোড়া, মিহিদানা, পুরীর মদন মোহন, পুরীর রসগোল্লা, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের তো ভালো লাগেই, আর আমরা প্রতিবার এসে এই দোকান থেকেই খাই। এই দাদার হাতে বানানো খাবারই প্রচণ্ড ভালো করে। ইনি যেমন পরোটাও ভালো করে, সমস্ত কিছু। রাতের খাবারও তোমরা পেয়ে যাবে। খাবারটা আমরা নবান্ন থেকে নিয়েছি, তাই মিষ্টিটা এখান থেকে নিয়েছি। তো চলো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে ডে 4-এ। ততক্ষণ বলি জয় জগন্নাথ।